Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য আমরা যে সায়েন্সের ওপরে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার 30 নম্বর মক টেস্ট। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ফিজিক্স থেকে কোশ্চেনটা করেছে যে আলো যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে যায় তখন তার কি পরিবর্তিত হয়। দেখো সবার প্রথম আলোর এক মাধ্যম থেকে, মনে করো এটা একটা মাধ্যম, এটা মনে করো হচ্ছে এয়ার, আর নিচে আছে মনে করো ওয়াটার, ঠিক আছে। তো আলোর একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করা, এই যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলে প্রতিসরণ। তো এই যে প্রতিসরণ যে প্রক্রিয়াটা হয়, এই প্রতিসরণ প্রক্রিয়ায় কোন কোন জিনিসটা পরিবর্তিত হয়? বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, দিক, নাকি ওপরের সবগুলো? তো সঠিক অ্যান্সার কী হবে? যখন প্রতিসরণ হয় তখন কিন্তু এই ওপরের প্রত্যেকটা বিষয় কিন্তু পরিবর্তিত হয়। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রতিফলনের সূত্র কোন বিষয়ের ওপর নির্ভর করে? যে প্রতিফলনের সূত্র আছে, সেই প্রতিফলনের সূত্রটা কিসের ওপর নির্ভর করে? মাধ্যমের ওপরে, আপাতন কোণের ওপরে, পৃষ্ঠের প্রকৃতির ওপরে, নাকি সবগুলোর ওপরে? যে প্রতিফলনটা হবে, প্রতিফলন মূলত দুটো ক্ষেত্রে হয়ে থাকে। একটা হচ্ছে মসৃণ মাধ্যমে হয়ে থাকে। মসৃণ মাধ্যমে কি হয়? আলোটা যে অ্যাঙ্গেলে আসে সেই অ্যাঙ্গেলেই কিন্তু ফিরে যায়। কিন্তু যদি যে মাধ্যমটা আছে সেটা যদি, যে তলটা আছে সেটা যদি মসৃণ না হয়, অমসৃণ হয়, তাহলে কিন্তু আলোটা যে দিকের থেকে আসে সেই দিকে না গিয়ে উল্টো দিকেও বেঁকে যেতে পারে বা যে কোনো দিকে চলে যেতে পারে, ঠিক আছে। তো প্রতিফলনের সূত্র কিসের ওপর নির্ভর করে? তো অ্যাকর্ডিং টু অপশান আমরা বলতে পারি যে প্রতিফলনের সূত্র আছে সেটা কিন্তু পৃষ্ঠের প্রকৃতি, অর্থাৎ যেখানে গিয়ে কিন্তু আলোটা ধাক্কা খাচ্ছে তার উপরে ডিপেন্ড করে থাকে। নেক্সট দেখব আজকে 3 নম্বর কোশ্চেন, একটা নিউমেরিক্যাল দিয়েছে ফিজিক্সের। তো নিউমেরিক্যালটা কি বলছে যে একটি লেন্সের বস্তুর দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে চিত্রের দূরত্ব কত? তো এই রকমের অঙ্ক তোমাদের প্রচুর প্র্যাকটিস করিয়েছি। তো লেন্সের ফর্মুলার উপর অঙ্ক, তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, তোমরা চাইলে স্ক্রিনশট তুলতে পারো বা ভিডিওটাকে পজ করে দেখতে পারো। তো এই যে অঙ্কটা আছে এটার অ্যান্সার তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলা কী ছিল? 1/v ইকুয়ালস টু কী হয়ে থাকে? 1/v ইকুয়ালস টু কিন্তু 1/f প্লাস হচ্ছে 1/u। এটা কিন্তু আমি ডাইরেক্ট ফর্মুলা লিখেছি, তোমরা চাইলে এই ডাইরেক্ট ফর্মুলাটা দিয়েও করতে পারো, বা এই যে ফর্মুলাটা আছে যে 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস ইউ, এই ফর্মুলাটা দিয়েও কিন্তু করতে পারো, তোমাদের যেটা খুশি। যদি এটা দিয়ে করো তাহলে এটা দিয়ে মানে এটা সেকেন্ড পার্টে কিন্তু এটা আসবে, এটা দিয়ে করলে এটাকে তোমাকে আবার করতে হবে, আর যদি এইটা দিয়ে করো তাহলে এটা দিয়ে তোমার একবারে অঙ্কটা করা হয়ে যাবে। তো এটা অ্যান্সার কত আসে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন যে 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? তো হর্স পাওয়ার মানে হচ্ছে এইচপি। তো 1 এইচপি সমান সমান কত ওয়াট? তো 1 এইচপি ইকুয়ালস টু কিন্তু 746 ওয়াট হয়ে যায়। এইচপি সাধারণত কোথায় ব্যবহার করা হয়? সাধারণত যে রেসিং কারগুলো হয় বা যে বড় বড় মেশিন যেগুলো হয়, মেশিনারি যে সিস্টেমগুলো হয়, সেখানে কিন্তু এই হর্স পাওয়ার ইউনিটেই কিন্তু যে যন্ত্রের ক্ষমতা সেটা কিন্তু মেজার করা হয়। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন। আজকের 5 নম্বর প্রশ্ন কি বলছে যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হয়? তো অ্যাকর্ডিং টু অপশান কিন্তু তোমাদের বলতে হবে যে এর মধ্যে থেকে কোন রশ্মির যে ওয়েভ লেন্থ হয়ে থাকে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেটা হয়ে থাকে সেটা কিন্তু সর্বাধিক হয়ে থাকে। তো রেডিও রশ্মি, এক্স রে, গামা রশ্মি, নাকি অতিবেগুনি রশ্মি? তো অ্যাকর্ডিং টু অপশান মনে রাখতে হবে যে রেডিও ওয়েভ যেগুলো থাকে সেই রেডিও ওয়েভ বা রেডিও রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেটা কিন্তু সর্বাধিক হয়ে থাকে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যকে কোন এককে মাপা হয়? তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু অ্যামস্ট্রম এককে মাপা হয়ে থাকে, যার চিহ্নটা কিন্তু এরকম হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন, আজকে 6 নম্বর কোশ্চেন। দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে যে 2 কেজি ভরকে যদি 5 মিটার উচ্চতায় তুলতে হয় তাহলে সম্ভাব্য শক্তি কত হবে যখন জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এক্ষেত্রে কিন্তু যখনই কোনো একটা বস্তুকে মাটি থেকে ওপরে তুলতে বলছে সেক্ষেত্রে আমরা কি পাই? সেক্ষেত্রে কিন্তু আমরা পোটেনশিয়াল এনার্জি পাই। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে? mgh-কে কিন্তু গুণ করতে হয়। m ফর হচ্ছে মাস, তো মাস কত? মাস কিন্তু 2 কেজি। উচ্চতা কত? উচ্চতা কিন্তু 5 মিটার। আর জি এর ভ্যালু কত বলেছে? জি এর ভ্যালু কিন্তু বলেছে 9.8। যদি এটাকে নিচের দিকে নিয়ে এসো তাহলে কত হচ্ছে? 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে পুরোপুরি কেটে যাচ্ছে। তো আলটিমেটলি 98 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। 98 জুল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা 98 জুল কিন্তু শক্তি খরচ এখানে হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আছে 7 নম্বর কোশ্চেন কি বলেছে যে একটি চার্জ কণা যখন চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে তখন তার ওপরে বল কেমন হয়? তো বলেছে একটা চার্জ পার্টিকেল যদি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তার মধ্যে যে বলটা, অর্থাৎ যে ফোর্সটা থাকে সেই ফোর্সটা কেমন হয়ে যায়। দেখো যখনই মনে রাখতে হবে কোনো একটা চার্জ পার্টিকেল কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে আছে, তখন বুঝতে হবে এর ওপরে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু সর্বাধিক হচ্ছে, ঠিক আছে। সর্বাধিক কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট দেখব আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে কেমিস্ট্রি থেকে, যে নিচের কোনটি মেটালয়েড। মেটালয়েড মানে কি? মেটালয়েড মানে কিন্তু হচ্ছে ধাতুকল্প, অর্থাৎ যার মধ্যে কিন্তু ধাতু এবং অধাতু দুটোরই কিন্তু গুণাগুণ রয়েছে। আচ্ছা, সিলিকন, তারপরে কি দিয়েছে অপশান, সালফার, সোডিয়াম এবং ক্যালসিয়াম। যদি আমরা ক্যালসিয়ামে যাই তো ক্যালসিয়াম কিন্তু একটা মেটাল আমরা জানি, সোডিয়ামও কিন্তু একটা মেটাল, এদিক থেকে সালফারও কিন্তু তোমার হচ্ছে কি সালফার, কি সালফার কিন্তু একটা নন মেটাল। তো দেখো এক্ষেত্রে যে সিলিকন যেটা আছে, সিলিকনটাই কিন্তু একটা মেটালয়েড বা ধাতুকল্প। সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, সিলিকন, তারপরে আমরা বলতে পারি জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে বোরন, এগুলো কিন্তু সব কি, এগুলো কিন্তু সব মেটালয়েডের মধ্যেই পড়ে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি এক্সোথার্মিক প্রক্রিয়া। আচ্ছা, এক্সোথার্মিক মানে কি? এক্সোথার্মিক মানে কিন্তু যেটা কিন্তু যে বিক্রিয়াতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় সেটাকে কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন বলা হয়। তো এর মধ্যে থেকে কোনটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া? তো সঠিক অ্যান্সার কী হবে? অ্যাকর্ডিং টু অপশান সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোমবাতির জ্বলা। মোমবাতির জ্বলা যে বিক্রিয়াটা আছে এটা কিন্তু বোথ ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ একসঙ্গে হয়ে থাকে। অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও আসতে পারে যে ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ এই দুটো একসাথে কোথায় ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু মোমবাতির জ্বলা আমরা বলতে পারি। আর এটা কিন্তু একটা এক্সোথার্মিক প্রক্রিয়া, এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এছাড়া আরেকটা এক্সোথার্মিক প্রক্রিয়ার কিন্তু উদাহরণ আমরা যে CaO অর্থাৎ যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যখন জল দিই তখন কিন্তু কি হয়, তখন অর্থাৎ পোড়া চুনের সঙ্গে যদি জল মেশানো হয় তাহলে কিন্তু কলিচুন অর্থাৎ CaOH2 এই যে বিক্রিয়াটা আছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এটাও কিন্তু একটা এক্সোথার্মিক প্রক্রিয়া। নেক্সট দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পিএইচের মান কত। তো জলের পিএইচের মান কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। তো মনে রাখতে হবে জল কিন্তু একটা প্রশমিত দ্রবণ, অর্থাৎ এর যে পিএইচের মান সেটা কি হবে, সেটা কিন্তু 7 হবে। যদি 7-এর বেশি হয় বা 7-এর কম হয় সেক্ষেত্রে কি হয়, যদি 7-এর কম হয় সেটা কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে, অর্থাৎ সেটা কিন্তু তোমার অ্যাসিডিক বা অম্লতাযুক্ত হয়ে থাকে। আর যেটা 7-এর বেশি হয় সেটা কিন্তু ক্ষারীয় বা বেসিক হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 2 মোল H2 গ্যাসে মোট কত অণু আছে। দেখো একের দিন কিন্তু তোমাদের যে আমি মোল কনসেপ্ট ছিল সেই মোল কনসেপ্ট সম্পর্কে একটা আইডিয়া বলেছিলাম, যে 1 মোল STPতে, এটা কিন্তু মনে রাখতে হবে STPতে মানে স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার আর প্রেশার সেটাকে STP বলা হয়। তো STPতে কিন্তু যে কোনো মৌলের 1 মোলে কতগুলো অণু থাকে, যে কোনো মৌলের 1 মোলে কিন্তু 6.02, ঠিক আছে, 6.022 ইন্টু 10⁻23 কিন্তু তোমার হচ্ছে অণু থাকে। এবার দেখো এখানে কি বলেছে, 2 মোল বলেছে। তো 1 মোলে যদি এতগুলো থাকে তাহলে 2 মোলে কি করতে হবে, জাস্ট কিন্তু গুণ করে দিতে হবে। তো গুণ করলে কত হচ্ছে, গুণ করলে কিন্তু 12.044 ইন্টু 10⁻23, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আগের দিন কিন্তু বলেছিলাম যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে যে কোনো এলিমেন্টের 1 মোল সেই উপাদানের মধ্যে কিন্তু 6.022 ইন্টু 10⁻23 নাম্বারটা কী থাকে না, অণু থাকে। এটাকে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। তো 1 মোলে যদি এতগুলো থাকে তো 2 মোলে জাস্ট গুণ করলে কিন্তু পেয়ে যাবো সঠিক অ্যান্সার 12.044 ইন্টু 10⁻23, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে H2SO4কে কী বলা হয়। তো আমরা সকলে জানি H2SO4কে কিন্তু কিং অফ অ্যাসিড বলা হয়, বা এটাকে কিন্তু রসায়নের রাজাও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 13 নম্বর কোশ্চেন, যে কোন পদার্থে আয়নিক বন্ধন থাকে। আচ্ছা, আয়নিক বন্ধন মানে কি? আয়নিক বন্ধন মানে কিন্তু একটা নন মেটালের সাথে কি হবে না, একটা মেটালের যে বন্ধনটা তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় আয়নিক বন্ধন। অর্থাৎ এখানে কিন্তু কি হয়, দুটো যে উপাদান আছে বা দুটো যে এলিমেন্ট আছে এদের মধ্যে কিন্তু একটা স্ট্রং ফোর্স ক্রিয়েট করে, অর্থাৎ একটা কিন্তু মেটাল হবে আর একটা নন মেটাল হবে। আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমে কিন্তু এটা করতে পারি। দেখো এখানে সি একটা কিন্তু নন মেটাল, আর এদিক থেকে কিন্তু এইটাও কিন্তু এইচটাও কিন্তু একটা নন মেটাল, তাই এটা কিন্তু হবে না। নন মেটালের সঙ্গে নন মেটালের যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে কি বলে, নন মেটাল টু নন মেটালের যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে কিন্তু কোভ্যালেন্ট বন্ড বলে। যদি আমরা দেখি তো এই তিনটে কিন্তু কোভ্যালেন্ট বন্ডেরই এক্সাম্পল। একমাত্র যে NaCl যেটা আছে এটা কিন্তু একটা আয়নিক বন্ড, তার কারণ এখানে Na কিন্তু একটা মেটাল আর ক্যালসিয়াম ক্লোরিন কিন্তু একটা নন মেটাল, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে বায়োলজি থেকে, যে মানব দেহে শ্বেত রক্তকণিকা কী কাজ করে। তো আমরা সকলেই জানি শ্বেত রক্তকণিকার কাজ কি, শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু সংক্রমণ প্রতিরোধ করা। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে
উদ্ভিদের সবুজ রঙের জন্য কোন পদার্থটি দায়ী? তো এর থেকে সোজা কোশ্চেন তো হয় না, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লোরোফিল। নেক্সট প্রশ্ন দেখব আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ডিএনএ প্রথম কি আবিষ্কার করে? অনেকে এটার অ্যান্সার কিন্তু ওয়াটসন এবং ক্রিক করবে, যেটা কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ ওয়াটসন অ্যান্ড ক্রিক কিন্তু ডিএনএর যে হেলিক্স মডেল, সেই হেলিক্স মডেলটা দিয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু হেলিক্স মডেল আবিষ্কার করার জন্য নোবেল পেয়েছিল, কিন্তু এর যে ধারণা অর্থাৎ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর প্রথম ধারণা, এটা কিন্তু মিয়ারশার দ্বারা প্রদান করা হয়েছিল, ঠিক আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর ফাদার অফ জেনেটিক্স কাকে বলে? ফাদার অফ জেনেটিক্স আমরা সকলেই জানি, মেন্ডেলকে কিন্তু ফাদার অফ জেনেটিক্স বলা হয়। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে 1 মিনিটে 72 বার যদি স্পন্দিত হয় তাহলে সেকেন্ডে কত হবে স্পন্দন। এখানে দেখো, এক্ষেত্রে স্পন্দন মানে কি? এক্ষেত্রে স্পন্দন মানে কিন্তু আমরা এখানে কম্পাঙ্ক ধরবো, ঠিক আছে। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, যে কি বলেছে, আমাদের হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড 1 মিনিটে 72 বার স্পন্দিত হয়, তাহলে তার স্পন্দন প্রতি সেকেন্ডে কত হবে? তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 72কে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে গাছপালার খাদ্য তৈরি করার জন্য কোন গ্যাস প্রয়োজন? তো সঠিক অ্যান্সার কী হবে? খাদ্য তৈরি করার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রয়োজন সবথেকে বেশি। নেক্সট দেখব আজকের 19তম কোশ্চেন, মানুষের দেহে বৃহত্তম গ্রন্থি কোনটা? আমাদের যে মানুষের দেহে সবথেকে বৃহত্তম গ্রন্থি কোনটা? তো গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে কিন্তু হচ্ছে গ্ল্যান্ড। তো মানব দেহের সবথেকে বড় গ্ল্যান্ড কিন্তু হয়ে যাচ্ছে লিভার বা যকৃৎ। আর সবথেকে যদি বলা হয় সবথেকে দীর্ঘতম অঙ্গ কোনটা, সেক্ষেত্রে স্কিন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের পরবর্তী প্রশ্নটার দিকে আমরা যাই, যে ফুসফুসে গ্যাস বিনিময় কোথায় ঘটে? তো আমাদের যে ফুসফুস থাকে, সেই ফুসফুসের মধ্যে গ্যাসের যে এক্সচেঞ্জ, সেটা কোথায় ঘটে থাকে? ব্রঙ্কিউলে ঘটে থাকে, অ্যালভিওলাইতে ঘটে থাকে, ট্রাকিয়াতে ঘটে থাকে নাকি ল্যারিংসে ঘটে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা অ্যালভিওলাইতে ঘটে থাকে। অ্যালভিওলাই কিন্তু হচ্ছে এক প্রকারের বায়ুথলি, যেখানে কি হয়, যেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বাইরে বের হয়ে যায় আর অক্সিজেনের সঙ্গে কিন্তু রক্তটা মেশে। নেক্সট দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে দেখো, নিউমেরিক্যাল দিয়েছে, যে 10 নিউটন বল দ্বারা 4 মিটার দূরত্ব প্রয়োগ করলে কার্যের পরিমাণ কত হবে? তো এটা তো খুব ইজি একটা অঙ্ক, আমরা অনেকেই কিন্তু এই অঙ্কটা অনেকবার করেছি। তো দেখো, এক্ষেত্রে আমরা জানি যে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের কাজের পরিমাণ, তো কাজকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি। আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব হয়ে থাকে, দূরত্বকে এস দিয়ে প্রকাশ করা হয়, জাস্ট গুণ করে দাও। তো 40 ইন্টু 4 করলে কত হবে, 10 ইন্টু 4 করলে কিন্তু হয়ে যাবে 40 জুল। কার্যের যে একক সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি 60 ওয়াট বাল্বে 1 ঘন্টা ধরে জ্বললে মোট এনার্জি খরচ কত হবে? ঠিক আছে, মোট এনার্জি খরচ কত হবে? দেখো, এক্ষেত্রে দেখো সঠিক অ্যান্সারটা বের করতে গেলে কিন্তু আমাদের এই যে ঘন্টাটা আছে, এই ঘন্টাটাকে কিন্তু কি করতে হবে না, ঘন্টাটাকে কিন্তু মিনিটে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো আমরা কি জানি যে 1 ঘন্টা সমান সমান কত হয়, 1 ঘন্টা সমান সমান কিন্তু 3600 সেকেন্ড হয়ে থাকে। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ওয়াট যেটা আছে, অর্থাৎ যে ক্ষমতাটা আছে, সেটার সঙ্গে কি করতে হবে না, সেটার সঙ্গে কিন্তু আমাদেরকে 3600 গুণ করে দিতে হবে। তো গুণ করলে এটা কত হবে, 6 6 36 6, 18 আর 3 21, তো 21-এর পরে 3টে শূন্য জুল, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কোথায় আছে, এটা কিন্তু যে অপশান নাম্বার সি, এখানে কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন, আবারও একটা নিউমেরিক্যাল দিয়েছে দেখো, যে একটি লেন্সের পাওয়ার যদি 5 ডায়োপ্টার হয় প্লাস 5 ডায়োপ্টার হয়, তাহলে তার ফোকাল দৈর্ঘ্য কত হবে? তো আমরা কি ফর্মুলা জানি, যে ফোকাল লেন্থ বের করতে গেলে কি করতে হয়, ফোকাল লেন্থ বের করতে গেলে কিন্তু 1/পাওয়ার করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের পাওয়ার কত আছে, পাওয়ার বলেছে 5, তো এটাকে ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করলে এটা কত হচ্ছে, তো মনে করো পয়েন্টের জন্য এখানে আমাদেরকে 0 দিলাম, তো এখানে 2 দিয়ে 5 দুগুণে 10 দিলাম। আচ্ছা, এটা কিসে বেরিয়েছে, তো মনে রাখতে হবে এটা কিন্তু মিটারে বেরোয়। অলওয়েজ কিন্তু মনে রাখবে যে ফোকাস দৈর্ঘ্য কিন্তু কিসে বেরোয়, ফোকাস দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ মিটারে বেরোয়। তোমরা যদি চাও এটাকে সেন্টিমিটারও করতে পারো, সেন্টিমিটারে করলে কত সেন্টিমিটার হবে, সেন্টিমিটারে করলে কিন্তু 20 সেন্টিমিটার হয়ে যাবে। আর দেখো, যেহেতু এখানে প্লাস দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু একটা উত্তল লেন্স, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকে 24তম কোশ্চেন কি দিয়েছে, যে মানব দেহে মোট কত জোড়া স্নায়ু থাকে? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, 12 জোড়া কিন্তু ক্রেনিয়াল নার্ভ থাকে, অর্থাৎ 24টা কিন্তু ক্রেনিয়াল নার্ভ থাকে, আর 31 পেয়ার মানে তোমার হচ্ছে 62টা কিন্তু স্পাইনাল নার্ভ থাকে, যেগুলো কিন্তু আমাদের যে মেরুদণ্ডের যে শিরদাঁড়া, ঠিক আছে, শিরদাঁড়ার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে আমাদের সারা শরীরে পৌঁছে গেছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, আবার কিন্তু একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে 2 কেজি ভর 3 মিটার পার সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি কী হবে? তো
তো আমরা জানি গতিশক্তির ফর্মুলা কি হয়, গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার, যেখানে m ফর কি হয়, যেখানে m ফর কিন্তু মাস হয়, আর v ফর কি হয়, v ফর কিন্তু ভেলোসিটিকে ক্যালকুলেট করা হয়। আচ্ছা, তো দেখো এখানে আমরা ফর্মুলা পাতাই, তো হাফ ইন্টু mv স্কোয়ার, তো এখানে হচ্ছে হাফ, আর এখানে m কত, m হচ্ছে 2 কেজি, আর এক্ষেত্রে এটাকে কিন্তু স্কোয়ার করতে হবে। তো 3 স্কোয়ার করলে আমরা সকলে জানি কত হয়, 3 স্কোয়ার করলে কিন্তু 9 হয়। তো এখানে 9টাকে লিখে দাও, 2 দিয়ে 2 কাটো, তো আলটিমেটলি কিন্তু 9 যে জুল সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু একটা পিডিএফ লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, একটা পিডিএফ কিন্তু লঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু ফিজিক্সের জন্য, ঠিক আছে, কেবলমাত্র ফিজিক্সের জন্য কিন্তু 400টা কোশ্চেন সেখানে ইনসার্ট করা হয়েছে। 400টা কোশ্চেনের 400টা ফিজিক্সের টিসিএস প্যাটার্নে, অর্থাৎ তোমার টিসিএসের যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলোকে কিন্তু সুন্দরভাবে প্রশ্নের উত্তর আকারে সাজানো হয়েছে, এবং 400টা কোশ্চেনের কিন্তু ফিজিক্সের ওপর একটা পিডিএফ তৈরি করা হয়েছে। তো যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এই যে নাম্বারটা এখানে লিখছি, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমি নাম্বারটা লিখছি, তোমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো অনলি হোয়াটসঅ্যাপে কিন্তু করবে, তো হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা এটা বাই করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।